বিজেপি সরকার আরো দুই ঝড়ের সম্মুখীন হতে চলেছে। কি কি সেই দুই ঝড়, এবং আবারও কি 2 থেকে 3 কিংবা একাধিক মন্ত্রীর পদত্যাগ দাবি করা হবে? এক সিজেপির আন্দোলন দেখিয়ে দিয়েছে যে সেই ঝড় বা সিজেপির আন্দোলনের চাপে পড়ে কিভাবে একজন মন্ত্রীকে পদত্যাগ করতে হলো, কিভাবে মোদী সরকারকে পিছু হটতে হলো, কিভাবে নরেন্দ্র মোদীকে সোশ্যাল মিডিয়া রিল করে বার্তা দিতে হচ্ছে। এবার কি আরো বড় ঝড়ের আশঙ্কা? দুই দিক থেকে দুই ঝড় ওঠার আশঙ্কা করা হচ্ছে, এবং এই ঝড়ে কি আবারও 2 থেকে 3 কিংবা 4 মন্ত্রী পদত্যাগ করতে পারে, তাদের দাবি উঠছে। কিন্তু আজকের এই ভিডিওতে পুরোটাই এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আপনাদের সঙ্গে, তাই ভিডিওটা পুরো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। কি কি ঝড়, দুটো ঝড় কেন বললাম? দেখুন, আমরা দেখলাম যে ককরোচ জনতা পার্টি মাত্র 2.5 মাসে কিভাবে একটা সরকারকে টলিয়ে দিল, কিভাবে একটা সরকারের একজন মন্ত্রী তাকে পদত্যাগ করতে বাধ্য করলো এই সিজেপি। যে সরকার বলছিল, বা যেই সরকারের এক মন্ত্রী বলেছিলেন যে তাদের সরকারের কেউ পদত্যাগ করেন না। আপনারা জানেন যে রাজনাথ সিং এর এই মন্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন অনেক বেশি করে ভাইরাল হচ্ছে, এবং তিনি কটাক্ষ করে বলেছিলেন ইউপিএ জমানাতে মন্ত্রীরা পদত্যাগ করতেন, তাদের জমানায় মন্ত্রীরা পদত্যাগ করেন না। কিন্তু সেটা কোথাও গিয়ে বুমেরাং হয়েছে। ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, ককরোচ জনতা পার্টি সেই কাজ করেছে। ককরোচ জনতা পার্টি বলছে এটা তো সবে শুরু, এখনো অনেক কাজ বাকি আছে। তাই আগামী দিনে কে বা কারা পদত্যাগ করবে সেটা, বা তারা কি দাবি তুলবেন, সেটা থেকেও বড় কথা আরো দুই ঝড় আছড়ে পড়তে চলেছে দিল্লির সরকারের উপরে। প্রথমত বলি, কৃষকরা তারা শম্ভু বর্ডারে এসে উপস্থিত হয়েছে। যখন এই সিজেপির আন্দোলন চলছিল তখন থেকে তারা যাত্রা শুরু করে, এবং শম্ভু বর্ডারে তাদেরকে আটকে রাখা হয়েছে বা জমায়েত করে রয়েছে। কারণ তাদের দাবি এই ভারত মার্কিন যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে, সেই বাণিজ্য চুক্তি সম্পর্কে একেবারে খোলাখুলি প্রকাশ্যে এই চুক্তি নিয়ে আসতে হবে। এই চুক্তিতে ভারত সরকারের পক্ষ থেকে বলা তো হয়েছে যে ভারতের কৃষকদের স্বার্থ লঙ্ঘিত হবে না, বা তাদের স্বার্থ বজায় থাকবে, কোথাও গিয়ে তাদের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হবে না। কিন্তু কোথাও গিয়ে কৃষকরা আশঙ্কার মধ্যে রয়েছে, কারণ এই চুক্তি নিয়ে আমেরিকা থেকে যেটুকু প্রকাশ পেয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে ভারত কৃষিজ পণ্য, দুগ্ধ পণ্য আমদানি করবে। যদিও ভারত সরকার এই বিষয়গুলোকে অস্বীকার করছে, বা ভারত সরকারের পক্ষ থেকে সবই গোল গোল করে বলা হচ্ছে, কংক্রিট কিছু বলা হয়নি এখনো পর্যন্ত এই বাণিজ্য চুক্তি নিয়ে। তো কৃষকদের দাবি এই বাণিজ্য চুক্তি প্রকাশ্যে আনতে হবে, তাদের যে স্বার্থ সেটা কতটা রক্ষা হচ্ছে নাকি লঙ্ঘিত হচ্ছে সেটা তারা দেখতে চান। কি কি দাবি করছেন আপনাদের জানাই। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কৃষকদের স্বার্থ রক্ষা, বিদেশি কৃষি পণ্যের আমদানি বাড়িয়ে দেশীয় কৃষকদের ক্ষতি না করা, সব ফসলের জন্য আইনি এমএসপি গ্যারান্টি, কৃষকদের ঋণ ও কৃষি সংক্রান্ত অন্যান্য দীর্ঘদিনের সমস্যার সমাধান, কৃষক আন্দোলনের পুরনো দাবিগুলি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান। এই ধরনের দাবি নিয়েই তারা মূলত এগিয়ে আসছে। যদিও হরিয়ানা পুলিশ শম্ভু সীমান্তে তাদেরকে ব্যারিকেড করে আটকে দিয়েছে, এবং কোথাও গিয়ে কৃষকদের এই আন্দোলনকে অন্তত কিছুটা আটকে রাখা গেছে। কিন্তু ছাই চাপা আগুন বলে না, কতদিন তারা আটকে রাখতে পারবে? শিবরাজ সিং চৌহান কৃষিমন্ত্রী তিনি বলেছেন তাদের সঙ্গে কথা বলবেন, কিন্তু আদৌ কি এই ভারত আমেরিকার যে বাণিজ্য চুক্তি, সেই চুক্তি প্রকাশ্যে আনা হবে? কৃষকদের স্বার্থ রক্ষিত হচ্ছে নাকি লঙ্ঘিত হচ্ছে সেটা কি জানানো হবে তাদের? তারাও কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছে, ধোঁয়াশার মধ্যে রয়েছে যে তাদেরকে এই ভারত আমেরিকার চুক্তির ফলে তাদেরকে আসলে ভুগতে হবে। কারণ যদি কৃষিজ পণ্য আমদানি করা হয়, খুব স্বাভাবিকভাবেই তাদের যে পণ্য সেটা রপ্তানি হবে না সেভাবে, এবং দেশের বাজারটা সংকুচিত হয়ে যাবে। ফলত সেই কারণে তারা এই দাবি করছেন। তো এটা একটা ঝড়। কারণ আমরা এর আগে দেখেছি যে কৃষকদের আন্দোলনের জোরেই প্রায় 1 বছর ধরে কৃষকরা যে আন্দোলন করেছিল তার জেরেই কিন্তু সরকারকে পিছু হটতে বাধ্য হয়েছিল সরকার। নরেন্দ্র মোদীকে ঘোষণা করে জানিয়ে দিতে বাধ্য হয়েছিলেন তিনি যে 3টি কৃষি বিল যে তারা নিয়ে এসেছিলেন, সেই 3টি কৃষি বিল তারা প্রত্যাহার করে নেন।
এখন কৃষকদের এই আন্দোলন সরকারকে কতটা ড্যামেজ পৌঁছে দেবে বা আদৌ কি সরকার এই বিষয়টাকে সেই আন্দোলনের রূপ দিতে দেবে নাকি তার আগে সরকার এটাকে সমাধান করবে, সেটা একটা দেখার বিষয়। আর একটা ঝড় যেটা বলতে চাইছি যে আর একটা কি ঝড় আছড়ে পড়তে পারে, সেটা হচ্ছে এই ককরোচ জনতা পার্টির মতনই সোশ্যাল মিডিয়াতে সরব হচ্ছে ই20 জেপি। ই20 থেকে আপনারা বুঝতে পারছেন, কিছুটা অন্তত আন্দাজ করতে পারছেন। এবং ককরোচ জনতা পার্টি যেভাবে সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হয়েছিল, ইনস্টাগ্রাম থেকে সোচ্চার হয়ে আজকে তারা দেশের এক মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করেছে, এই ইজেপি বা ই20 জেপি পার্টি তারাও কিন্তু চাইছেন এক মন্ত্রী পদত্যাগ এবং তারা এর শেষ দেখে ছাড়বেন। এই পার্টিরও যে আন্দোলন, সেই আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে। हम बाकी शहरों में जा रहे हैं और पार्लियामेंट चालू हो रहा है। मैं यहाँ कह रहा हूँ, अगर नितिन गडकरी जी आपने चुनौती दी है, आप चुनौती स्वीकार नहीं करते तो हम पार्लियामेंट के वक्त आपके घर के बाहर बैठेंगे सर। এরা যেটা চাইছে, এই ই20 জেপি যেটা বলা হচ্ছে, এরা আসলে এই যে পেট্রোপণ্যে বা পেট্রোলে যে ইথানল মেশানো হচ্ছে এরই বিরুদ্ধে তারা প্রতিবাদে সোচ্চার হয়েছে। কেন? কারণ আপনাদের অনেকেরই গাড়ি রয়েছে বাড়িতে এবং যারা পেট্রোল ব্যবহার করেন তারা জানেন যে এই ইথানল এখন 20% করে দেওয়া হচ্ছে ব্যবহার। ইথানল ব্যবহার যে আজকে প্রথম হচ্ছে এমনটা তো না, ইথানল ব্যবহার বহু পুরনো, অনেক দিন থেকেই ইথানল ব্যবহার করা হচ্ছে। 2014 সালে দেশে গড় ইথানল মিশ্রণ ছিল প্রায় 1.5%। 2014 সালে যখন কিনা প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। এরপরে নীতিগতভাবে এই মিশ্রণ দ্রুত বাড়ানো হয় এবং 2025 সালে ই20 অর্থাৎ 20% ইথানল 80% পেট্রোল এই লক্ষ্যমাত্রা অর্জন করা হয়। অর্থাৎ পেট্রোলের মধ্যে 20% ইথানল ব্যবহার করা হচ্ছে এবং এই কারণেই এর বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে। কারণটা হচ্ছে এই ইথানলের ব্যবহারে অভিযোগ যে ইথানল ব্যবহার করার ফলে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে, ইঞ্জিন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই রিপোর্ট সরকারের কাছেও গেছে। সরকারও মেনে নিতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, ইথানল ব্যবহারের ফলে গাড়িতে সমস্যা তৈরি হচ্ছে, মাইলেজ কমে যাচ্ছে। কিন্তু তারপরেও সরকার এটাকেই প্রমোট করতে চাইছে যে ইথানল ব্যবহার করার কতটা গুণ রয়েছে তারা বোঝাতে চাইছে। দেখুন, এই ইথানল তেলে ব্যবহার করা হচ্ছে, পেট্রোলে ব্যবহার করা হচ্ছে, তাহলে এর দায় পেট্রোলিয়াম মন্ত্রকের হওয়া উচিত। কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রকের পাশাপাশি এর দায় গিয়ে চাপছে নিতিন গডকরির ওপরেও, পরিবহন মন্ত্রী নিতিন গডকরির ওপরে। কেন? এই ইথানল ব্যবহারে সরাসরি ইথানল মিশ্রণের যে ব্যবহার বা ইথানল মিশ্রণ নীতি, এটা কিন্তু সরাসরি গডকরির দপ্তর দায়ী নয়, সঙ্গে যুক্ত নয়, বা এই যে স্ট্যান্ড পয়েন্টটা নেওয়া হচ্ছে, যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটার সাথে এই পেট্রোলিয়াম ও জ্বালানি নীতি যুক্ত রয়েছে, পেট্রোলিয়াম মন্ত্রক যুক্ত রয়েছে। কিন্তু গডকরির নাম জড়ানোর কারণ হচ্ছে তিনি দীর্ঘদিন ধরে ইথানল এবং ফ্লেক্স ফুয়েলের জোরালো সমর্থক। তিনি একাধিকবার বলেছেন ভবিষ্যতের জ্বালানি হিসেবে ইথানল গুরুত্বপূর্ণ এবং পেট্রোলের উপর নির্ভরতা কমানো দরকার। বিশেষ করে এই সময় যখন যে যুদ্ধ হলো, ইরান ইসরায়েল আমেরিকার মধ্যে যে যুদ্ধের জেরে কিন্তু বাজারে পেট্রোপণ্যের দাম বেড়ে গেল এবং ক্রাইসিস তৈরি হলো আমাদের দেশে অন্যান্য দেশের মতন। সেই সময় দাঁড়িয়ে এই ইথানলের ব্যবহার আরো বাড়ানোর কথা আরো জোরালো ভাবে বলা হচ্ছে। যদিও এক্ষেত্রে বলে রাখা ভালো যে ক্রুড অয়েল যখন কমে, ক্রুড অয়েলের দাম যখন কমে, তখন আমাদের দেশে পেট্রোলের দাম কমানো হয় না, পেট্রোল ডিজেলের দাম কমানো হয় না বর্তমান সরকারের আমলে। ক্রুড অয়েলের দাম যখন বাড়ে তখন কিন্তু তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়। এখন যদি আমরা দেখি যে ক্রুড অয়েলের দাম কত, আন্তর্জাতিক ক্রুড অয়েলের দাম, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 89 থেকে 91 ডলার প্রতি ব্যারেল, WTI ক্রুড অয়েলের দাম 84 থেকে 85 ডলার প্রতি ব্যারেল এবং মধ্যপ্রাচ্যে আমেরিকা ইরানের সংঘাত সাময়িকভাবে থামার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম 5 থেকে 7% পর্যন্ত কমে গেছে। অথচ ভারতে পেট্রোলের দাম কত? দিল্লিতে 102 টাকা আরো কিছু পয়সা, 12 পয়সা, মুম্বাইয়ে 112 টাকা, কলকাতায় 113 টাকা 47 পয়সা, চেন্নাইয়ে 107 টাকা 87 পয়সা, বেঙ্গালুরুতে 111 টাকা। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমলেও ভারতে কিন্তু পেট্রোলের দাম সরাসরি একই হারে কমেনি।
কারণ পেট্রোলের দামের বড় অংশই কেন্দ্রের কর, রাজ্যের ভ্যাট, ডিলার কমিশন এবং অন্যান্য খরচ। তাই একই দিনে বিভিন্ন রাজ্যে পেট্রোলের দামেও বড় পার্থক্যই দেখা যাচ্ছে। দেখতেই পেলেন দিল্লি আর কলকাতার মধ্যে ফারাক দেখতেই পাচ্ছেন কি কারণে। ফলত এটা মজার বিষয় যে যখন মানুষকে বলা হচ্ছে যে ইথানল মিশ্রিত তেল ব্যবহার করো দাম কমানোর জন্য, তখন কিন্তু সরকার যখন বাজারে মানে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমছে, সরকার তেলের দাম কমাচ্ছে না, উল্টে তেল এমন ব্যবহার করছে যেটা মানে ভেজাল তেল কার্যত সরকার ব্যবহার করতে বাধ্য করছে মানুষকে। কোন দেশে হয় ভাই? সরকারই বলে দিচ্ছে যে আপনারা ভেজাল ব্যবহার করুন, আর সেই ভেজাল তেল ব্যবহার করতে গিয়ে যে গাড়িগুলো সাড়ে সর্বনাশ হয়ে যাচ্ছে সেটা সাধারণ মানুষ বলছেন, কিন্তু সরকার কর্ণপাত করছেন না। নীতিন গাডকারি বলছেন যে তাহলে তোমরা বেশি দাম দিয়ে পেট্রোল কেন, পুরোপুরি 100% পেট্রোল কেন, কিন্তু কোথাও সেই অপশনটা তো থাকতে হবে। মানুষের বক্তব্য, সাধারণ মানুষের বক্তব্য, এবং এই যে E20 জেপি যে দল তৈরি করেছে যারা, তাদের যে কাকড়া সিম্বল, তারা বলছেন যে এটা একটা ব্যবস্থা থাকা উচিত। ধরুন একটা পেট্রোল পাম্পে আপনি এই ইথানল মিশ্রিত পেট্রোল পাবেন, আবার যেখানে পিওর পেট্রোল পাবেন, সেই ব্যবস্থা থাকা উচিত। তাহলে সেটা কেন করা হচ্ছে না? এরকম একাধিক দাবি তারা তুলছেন। আর এই কারণেই এই যে ভেজাল মিশ্রিত পেট্রোল ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে সাধারণ মানুষকে, তাতে গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে, ইঞ্জিন বসে যাচ্ছে কিংবা মাইলেজ কমে যাচ্ছে, এর জন্য দায়ী করা হচ্ছে নীতিন গাডকারিকে। আরো কারণ হচ্ছে যে নীতিন গাডকারির যে ছেলে, সেই নীতিন গাডকারির ছেলে নিখিল গাডকারি, তিনি ইথানল সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তার কেটি এনার্জি নামে একটি কোম্পানি রয়েছে যারা ইথানল এবং বায়োফুয়েল সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত। আর এখানেই অভিযোগ যে নীতিন গাডকারি আসলে দেশের মানুষের নয়, তিনি তার ছেলের স্বার্থ দেখছেন, তার ছেলের ব্যবসা বাড়ানোর কথা ভাবছেন, ব্যবসায় যাতে ফুলে ফেপে ওঠে সে কথা ভেবেই তিনি এই সিদ্ধান্তকে সাধারণ মানুষের উপর চাপিয়ে দিতে চেয়েছেন সরকারি স্তর থেকে। আর এতে করে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, আর তাই নীতিন গাডকারির পদত্যাগই দাবি করা হচ্ছে। নীতিন গাডকারি এই বায়োফুয়েল বা ইথানল ব্যবহার করার উপর বারংবার তিনি জোর দিয়েছেন, বারংবার বিভিন্ন সভা সমিতিতে তিনি জোরালো সওয়াল করেছেন। আর তার এই সওয়াল করার কারণ বিরোধী দল থেকে শুরু করে প্রত্যেকেই বলছেন, অভিযোগ করছেন, তার কারণটা হচ্ছে তার ছেলে নিখিল গাডকারি ব্যবসা যাতে ফুলে ফেপে ওঠে, যাতে কেটি এনার্জি তারা লাভবান হয়, বিপুল অর্থ লাভ করতে পারে তারা এর ফলে, সেই কারণেই কিন্তু তাদের এই চেষ্টা, নীতিন গাডকারির এই চেষ্টা। তাই এবার নীতিন গাডকারিরও পদত্যাগ দাবি করা হচ্ছে। ফলত এই দুটো ঝড় সম্পর্কে বুঝতে পারলেন যে কোন দুটো ঝড়ের কথা বলছি, কোন দুটো ঝড়ের আশঙ্কার কথা বলছি। আগামী দিনে কি আমরা দেখতে পারবো যে আবার দুই মন্ত্রী পদ টলমল করছে, দুই মন্ত্রীকে না আবার পদত্যাগ করতে হয়? ধর্মেন্দ্র প্রধান হয়ে গিয়েছেন, এবার টার্গেট কি নীতিন গাডকারি? সরকার এক্ষেত্রে কি পদক্ষেপ করে সেটা অতি অবশ্যই দেখার বিষয়, এবং সিজেপির মতন এই আন্দোলন ততটা কি জোরালো হবে, এটাও একটা প্রশ্ন আমার। আপনাদের কি মনে হয় এটা অতি অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। এবং কি মনে হচ্ছে যে কোথাও গিয়ে কি এই একে একে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা টার্গেট হচ্ছেন? আলটিমেট টার্গেট কি অন্য কেউ? সরকার পরিবর্তনই কি মূল টার্গেট? ইস্যু ধরে ধরে এগোনো হচ্ছে এখন শুধুমাত্র? আপনার কি মনে হয় অতি অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। থ্যাংক ইউ।